সুস্বাগতম। বাংলা কাব্যের গদ্য ছন্দ বা গদ্য কবিতা হল অন্তর্মিলহীন এবং প্রথাগত অক্ষর বা মাত্রা গণনার আওতামুক্ত এক আধুনিক কাব্যরীতি, যা বিংশ শতাব্দীতে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে জনপ্রিয় হয়। এটি সাধারণত গদ্যের মতো হলেও এর মধ্যে একটি অন্তর্নিহিত ধ্বনি দ্যোতনা ও ভাব পর্বের শৃঙ্খল বিন্যাস থাকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ কাব্যগ্রন্থে বাংলা সাহিত্যে এই ছন্দের প্রয়োগ শুরু করেন। রবীন্দ্রনাথ গদ্যে মাত্রা মিলিয়ে বাংলায় লিখেছেন, বৃষ্টিধারা শ্রাবণে ঝরে গগনে শীতল, পবন বহে সগনে কনক বিজুরি নাচেরে ওসনি গর্জন করে, নিষ্ঠুর অন্তর মম প্রিয়তম নাই ঘরে। বাংলা কাব্যের এই গদ্য ছন্দকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের এই ভিডিওটি হলো বাংলা গদ্য কাব্যের আধুনিকতা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সাহিত্যের সবচেয়ে সূক্ষ্ম, সমৃদ্ধ ও নান্দনিক কলা হলো কবিতা। কবির আবেগের সঙ্গে চৈতন্য মিশে যখন গদ্য কবিতার শরীর তৈরি হলো, তখন কবিতা একটা নিটুল ছবি হয়ে শিল্পীর তুলিতে আঁকা এক অদ্ভুত, অপূর্ব, অনিন্দ্য সুন্দর মূর্তিতে প্রকাশিত হলো, যা কখনো প্রাঞ্জল, কখনো দুরূহ, আবার কখনো দুর্বোধ্যতার জালে আবৃত হয়ে গেল। গদ্য কবিতা নির্মাণে দুটি দিকে কবিকে যত্নশীল হতে হয়। কবিতার বিষয়ও তার আঙ্গিক। কোনো ছন্দতাত্ত্বিক বলেন, বাংলা কাব্যে গদ্য ছন্দ পাশ্চাত্য ছন্দ রীতির প্রভাবজাত। তাদের যুক্তি, মধুসূদন পাশ্চাত্য প্রভাবে বাংলা পয়ার ছন্দে নানাবিধ মুক্তি ঘটিয়ে যে অমৃতাক্ষর ছন্দের অবতারণা করেছিলেন, সেই রীতি থেকেই পরবর্তীকালে গদ্য ছন্দ শৈলীর উদ্ভব। তবে একথা সর্বত্রই সত্য নয়। কোন ছন্দ শৈলী কোনো কবিকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সেই শৈলীকে কাব্যে প্রয়োগ করা খুব সহজ ব্যাপার নয়। আমরা বলেছি, কবিতার ভাব ও শৈলীর উভয়ই প্রতিভা ও আবেগের প্রকাশ। ঋণ করা রীতির আরোপ সঙ্গতভাবে মেলে না, যদি না প্রতিভার দ্বারা আত্মীকৃত অন্যতর সত্য হয়ে ওঠে। প্রকৃতপক্ষে গদ্য কবিতার ছন্দ শৈলীর বীজ সুপ্ত ছিল প্রাচীন ও মধ্যযুগের অন্যতম বৈচিত্র্যপূর্ণ ছন্দ পয়ারের মধ্যে। এই ছন্দের দীর্ঘচরণ, ঘটন ও ভাবের বিস্তারে অনিবার্যতার উদ্ভব হল প্রবহমান পয়ার ও দীর্ঘ প্রয়ার। মধুসূদন সেই পয়ারের চরণান্তে ভাবে যে সমতা ঘটত, সেই শৃঙ্খলাকে অস্বীকার করে ভাবকে দিলেন ইচ্ছা গতির স্বাধীনতা, চরণ প্রান্তিক মিত্রতাও দিলেন ঘুচিয়ে। গিরিশ ঘোষের নাটকে এই অমৃতাক্ষরেরই ভগ্নরূপ দেখা গেল। তবু রবীন্দ্রনাথের সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা কাহিনী প্রভৃতি কাব্য থেকে বিংশ শতকের প্রথম 2 শতকের বাংলা কাব্যের মূলত এই ছন্দের প্রাধান্য ছিল। পাশ্চাত্যের কাব্যের ভাষা ও গদ্য ছন্দ শৈলীর প্রবর্তন কেবল সেই সংযোগের একমাত্র ফল নয়। বাংলা কাব্যেই নির্ভীকতার জন্ম ও বিকাশ ঘটেছিল স্বাভাবিক নিয়মে। বলাকা কাব্যের মুক্ত ছন্দে বেড়া ভাঙার সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠল। আর 3-এর দশকে শুরু থেকেই গদ্য ছন্দে বাংলা কাব্যের নতুন রূপ দেখা দিল ছন্দশৈলীর ধারাবাহিক বিবর্তনের অবিশ্রামভাবী পরিণাম হিসাবে। বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সুধীন্দ্রনাথ দত্ত, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে ও জীবনানন্দের কবিতায় তার পরিচয় পাওয়া যায়। স্বপ্নমধুর জীবনবোধের পরিবর্তে বিশ্বযুদ্ধে নিঃস্বরিক্ত, বিশ্বাসহীন, সংশয়হীন মানব জীবনে পৃথিবীর নির্দয় কঠিন রূপ ফুটে উঠল। নির্মম হতশ্রী জীবনের দীর্ঘশ্বাস ভরা গদ্যময় শীতার্ত প্রবাহের ছায়া বিস্তার কবিরা দেখলেন বাস্তবে, মননে, অতি বাস্তবতায় নির্ভার এই রিক্ত দার্শনিক বোধের ভার স্বাভাবিকভাবে বইতে অপারক হলো কাব্যে লালিত বাণীর মায়া মেদুর স্নিগ্ধতা। গাদ্যিক জীবনের বিমোহ মূর্তি পূর্ণরূপ পেল গদ্য ছন্দের গাম্ভীর্যে। রবীন্দ্রনাথ সঙ্গতভাবে
গাদ্দিকা নির্মাণের অনিবার্যতা মেনে নিয়ে লিখেছিলেন। আমি অনেক গদ্যকাব্য লিখেছি যার বিষয়বস্তু অন্য কোনো রূপে প্রকাশ করতে পারতাম না। প্রকৃতপক্ষে সমকালের বিপন্ন বোধকে প্রচলিত কাব্যে ছন্দ ঠিক প্রকাশ করতে পারছিল না। অপেক্ষা ছিল অন্যতর কাব্যছন্দের গদ্য ভাষার লাগলো পদ্যের রং আর কাব্যের সুরাবেশ। কল্লোল যুগের কবিতায় শুধু প্রথাবদ্ধ ছন্দের পরিকাঠামোটি বজায় ছিল, আত্মস্পন্দন স্লথ গতির হয়ে আসছিল, ভিতরে ভিতরে শান্তরূপ লাভ করেছিল বাংলা কবিতা। এই ছিল নবছন্দ শৈলীর পূর্ণতার প্রাক নির্মাণকাল। এতদিন কাব্য ভাষায় যে সসহ্য রূপ ছিল তার বহির্বর্মণ খসে পড়ল। শানিত তরবারির মতো জকজকে নির্মেদ গদ্যছন্দ কাব্যলোকের ঐশ্বর্যকে প্রসারিত পূর্ণ ব্যঞ্জনায় উদ্ভাসিত করল। তবে একটা বিষয়ে অবশ্য সচেতন থাকতে হবে যে গদ্যের কাব্যময়তা আর কাব্যের গাদ্যিক ছন্দ বা ঢং এক জিনিস নয়। গদ্যে থাকে নির্দিষ্ট লক্ষ্য আর গদ্যকাব্যে এক কথা অন্যের সুর হয়ে বাজে। গদ্যে সসীম প্রত্যক্ষতা থাকে, গদ্য কবিতায় থাকে অসীম ব্যঞ্জনা। রবীন্দ্রনাথ প্রতিপাদন বাংলা গদ্য কবিতার অন্যতম বৈশিষ্ট্য মৃন্ময়তা। প্রথাগত শৈলীর কবিতা সাধারণত রূপ থেকে ভাবের দিকে যাত্রা করে, কিন্তু সফল গদ্য কবিতায় এই রূপ বা তন্ময়তার আয়োজন গৌণ হয়ে যায়। শেষে সত্তা হিসেবে জেগে থেকে শাশ্বতকালীন ধ্বনিময় উচ্চারণ। কবিতার লালিত শব্দ প্রয়োগ ছিল অপরিহার্য সত্যের মতো। গদ্য কবিতা বহুলাংশে সেই চেতনা থেকে সরে এলো, কারণ লালিত শব্দে অতি শব্দই ঝংকারে হয়ে ওঠে কাঁচা রঙের জৌলসের মতো। ভাবের ভয়তায় সুরে রসায়ন ঠিক মাত্রায় মেলে না। অদূরে শব্দের পরিবর্তে আট পৌরে শব্দ যেমন জুড়ে যেতে লাগলো কথ্যভঙ্গিতে, দার্শনিক বোধের গভীর কথাও অন্যতর স্পন্দনে ত্বরান্বিত হলো অজেয় সৌন্দর্যে। বিষাদের প্রথমার্ধে কবিতার গদ্যছন্দের যে রূপ ছিল, দ্বিতীয়ার্ধে তাতে এলো নতুনত্ব, বিশেষ করে কবিতার বহমানতায়। প্রথম দিককার কবিতার গদ্যের রং লাগলেও রংটি ছিল প্রবহন পয়ারের মতো তরঙ্গায়িত। উপলব্ধির আবেগ আর কবিতার পাঠ উভয়ই নির্ঝর স্রোতের মতো বয়ে যেত। দ্বিতীয়ার্থে সমাজ চেতনার যুগান্তকারী নানাবিধ পরিবর্তনে অভিঘাত কবির শিল্পী মনন জগতে এসেছিল। গদ্য কবিতা যেন সঙ্গতভাবে প্রবন্ধের মতো অতি ধীরে বৌদ্ধিক গতিময় হলো, তরঙ্গের লালিত অবস্থিত হলো। গদ্য কবিতার সাধারণ মিল বা মিত্রাক্ষর থাকে না। মিলযুক্ত ছন্দ ধ্বনি সমতা উপনীত হয় প্রবহনতা বেশি, তাই পর্ব বা উচ্চারণ আবর্তনে কথার বাহ্য স্পন্দন প্রাধান্য পায়। গদ্য কবিতা সেখানে আপাতত মিত্রতাহীন অবয়ে লাভ করে ব্যঙ্গময় সত্যের অনন্য অন্যয়। গদ্য কবিতা দেখা যায় বিষয়ের বৈচিত্র্য, গভীর নিবিড় ব্যক্তভাব, রাজি থেকে আরম্ভ করে অতি সাধারণ তুচ্ছ বিষয় অনায়াসে বাণীরূপ লাভ করে এই ছন্দনীতিতে। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে, হঠাৎ দেখা, বাসি ছেলেটা, পৃথিবীর প্রভৃতি কবিতায় পরিচয় মেলে। গদ্য কবিতার ভাষা প্রকাশে একটা নাটকীয়তা অনুভূত হয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে হয় সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।